প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাপ্রধানের এখতিয়ার নিয়ে প্রশ্ন কাদের, কোন মতলবে, এমন একটি শিরোনামটি বলতে পারেন আমার নিজের দেওয়া না, খানিকটা ধার করা শিরোনামটি, এবং শিরোনামের ভেতরে যে প্রশ্নগুলো করা হয়েছে, লেখা হয়েছে, সেগুলো একদম আমার মতের সাথে শতভাগ একমত বিধায় এই শিরোনাম নিয়ে আলাপ করতে এসেছি। আজকের কালের কণ্ঠ পত্রিকার এমন একটি শিরোনামে একটি লেখা ছাপা হয়েছে। এটিকে রিপোর্ট বলা যাবে না, এটাকে মন্তব্য প্রতিবেদন বললে ভালো হয় আর কি। শিরোনামটা ছিল এমন যে সেনাপ্রধানের এখতিয়ার নিয়ে প্রশ্ন কাদের, কোন মতলবে। বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এখতিয়ার নিয়ে কতগুলো প্রশ্ন উঠছে জনমনে। এই মন্তব্য প্রতিবেদনটিতে এভাবেই আলোচনাটা শুরু করা হয়েছে। যেমন প্রশ্নগুলো কি, যে গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট কার ভাষণ শোনার জন্য দেশবাসী অপেক্ষার প্রহর গুনছিল? জাতির উদ্দেশ্যে সেদিন কে ভাষণ দিয়েছিলেন? কার ডাকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও শক্তির প্রতিনিধিরা সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন? জাতির উদ্দেশ্যে কে বলেছিলেন যে আমার উপর ভরসা রাখুন? উত্তরটি সবার জানা, জেনারেল ওয়াকার। তখন কি কেউ প্রশ্ন করেছিলেন যে আপনি কে, কেন আপনার উপর ভরসা রাখবো? এসব কথা বলার এখতিয়ার কি আপনার আছে? এর সর্বজন স্বীকৃত উত্তর হচ্ছে না, বরং প্রশংসায় ভেসেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এইভাবেই প্রতিবেদনটি শুরু করা হয়েছে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী সর্বশেষ গত 21শে মে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেসে সেনা কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর যে আলাপগুলো বাইরে এসছে, গণমাধ্যমে এসছে, যদিও সেনাবাহিনীর তরফ থেকে কি আলাপ হয়েছে অফিসার্স অ্যাড্রেসে সেগুলো প্রকাশ করা হয়নি অদ্যাবধি, বা এটি প্রকাশ করার বিষয় নয়। আইসপিআর বিজ্ঞপ্তি দিয়েও প্রকাশ করবার বিষয় নয়। এটি সেনাবাহিনীর নিতান্তই অভ্যন্তরীণ বিষয়ে মিটিং করলাম, অফিসার্স অ্যাড্রেস করলাম কিংবা সেনা দরবার করলাম, সেগুলো তো বাহিরে প্রকাশ করবার বিষয় নয়। অতীতে কখনোই প্রকাশ হয়নি, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। এখন যেহেতু সেনাবাহিনী সবচেয়ে আলোচিত বিষয়, এই জন্য বিভিন্ন মানুষের হাত বেয়ে গণমাধ্যমে এগুলো আসছে পর্যন্ত। তো সেই জায়গা থেকে আমরা যেটি জানতে পেরেছি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে, যে আলাপগুলো হয়েছে অফিসার্স অ্যাড্রেসে, সেই আলাপগুলো বিশেষ করে নির্বাচন নিয়ে, সর্বাগ্রে নির্বাচন নিয়ে খুব গুরুত্ব সহকারে আলাপ হয়েছে। কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে, কিংবা সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের করিডোর প্রশ্নে, কিংবা মব ভায়োলেন্স নিয়ে আলাপ হয়েছে। সেনাপ্রধান শুরুতেই যখন কেউ কথা বলেনি, তখন এই সরকারটির মেয়াদ খানিকটা পরিষ্কার করেছিলেন। 18 মাসের কথা বলেছিলেন। 18 মাস সময়সীমার মধ্যে নির্বাচন দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটি চলে যাবার কথা বলেছিলেন। সেই সময় কিন্তু সেনাবাহিনীর বা সেনাপ্রধানের এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠেনি। আজকে সেনাপ্রধানের এই যে করিডোর নিয়ে কথা বলছেন, কিংবা বন্দর নিয়ে কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এগুলোর এখতিয়ার নিয়ে সেনাপ্রধান বা সেনাবাহিনীর এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কোনো মহল থেকে সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য। এমনকি যে মহল এগুলো প্রশ্ন তোলেন, যে গোষ্ঠী, এটি তো একটা গোষ্ঠী সংঘবদ্ধ, সেই গোষ্ঠীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সেনাপ্রধান কততম মর্যাদার, 12তম। এমনটাও আলোচনায় আনা হচ্ছে যে 12তম মর্যাদার একজন ব্যক্তি হয়ে এসব বিষয়ে প্রশ্ন তুলতে পারেন কিনা।
আমার প্রশ্ন তাদের কাছে, এই 12তম মর্যাদার ব্যক্তিটি যদি 5 অগাস্ট এগিয়ে না আসতেন, আমি বারবার বলি যে তিনি যদি সিদ্ধান্ত না নিতেন, 5 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতন হতো না। তিনি সিদ্ধান্ত নিলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলো, সরকার গঠন হলো, কয়েকদিনের দোলাচলে দেশ অনিশ্চয়তায় থাকলো 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত 3 দিন। সে সময় সেনাপ্রধানকে আপনারাই প্রশংসা করেছিলেন। সেনাপ্রধান কোন কঠিন পরিস্থিতিতে সেদিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন যে আওয়ামী লীগ সরকারকে বিদায় জানাতে হবে। এমনও শোনা যায় যে তিনি 5 আগস্ট ভোরবেলা ফজর নামাজ আদায় করে মোনাজাতে বসে হু হু করে কেঁদেছিলেন দেশের প্রশ্নে। আমিও এই কথাগুলো একজন মানুষের দেশ নিয়ে যখন কান্নার কথা শুনি, আমি সত্যিই ইমোশনাল হয়ে যাই। হ্যাঁ, হয়তো সেদিন আওয়ামী লীগের পতন ঘটেছিল, আওয়ামী লীগ বিদায় নিয়েছিল, আরেকটা গোষ্ঠী এসেছিল। কোন একটা যুগ সন্ধিক্ষণের মাঝখানে দাঁড়িয়েছিলেন সেনাপ্রধান। দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমি কি করব। তার সিদ্ধান্ত নিতে যাতে সহজ হয় সেজন্য হয়তো তিনি প্রার্থনায় বসে কেঁদেছিলেন। তার সিদ্ধান্তে হয়তো চূড়ান্তভাবে এসছে যে না, আমার এদিকে নয় এদিকে যেতে হবে। তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। এবং সত্যিকার অর্থে আমি বারবার বলি, অসংখ্য বক্তব্যে বলেছি, সেনাপ্রধান যদি স্ট্রিক্ট থাকতেন 5 আগস্ট আওয়ামী লীগের পতন হতো না। আমি বারবার বলি, বারবার বলবো। কিন্তু তিনি রাজি হয়েছিলেন বা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ এবং পক্ষে অংশগ্রহণ বা পক্ষে সমর্থন দিয়ে সেই সময়ের সরকারের পতন হলো। পতন হবার পরে তিনি সরকার গঠন করলেন। সব কিছুতে তার এখতিয়ার নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। আজকে যখন তিনি দেশের স্বার্থে একটা অনির্বাচিত সরকারের অবসান চাইছেন, সেনাবাহিনীকে এই যে একটা রিস্কি ম্যাটারে রেখেছেন, বাইরে ব্যারাকের বাইরে দায়িত্ব পালন থেকে বিরত করে তিনি ক্যান্টনমেন্টে, তার ভাষায় ছুটি করে ক্যান্টনমেন্টে ফিরিয়ে যেতে চাইছেন, দেশকে গণতন্ত্রের উত্তরণের পথে নিয়ে যাবার জন্য একজন দেশপ্রেমিক মানুষ। আমি যখন এই কথাটা শুনি যে তিনি ফজরের নামাজে বসে কাঁদেন যে দেশ নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, তখন সত্যিকার অর্থে তার প্রতি আমার শ্রদ্ধাটা বেড়েই যায় যে যুগ সন্ধিক্ষণের মুহূর্তে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিয়ে তিনি একটি সরকার গঠন করেছিলেন। যখন গঠন করেছিলেন, দেশকে আজকে এই অধঃপতনের দিকে যাবে কিংবা বিগত আওয়ামী লীগ সরকার যেমনটা ছিল তার থেকে ভয়ানক খারাপ দিকে যাবে তিনি কি ভেবেছিলেন? ভাবেননি। তিনি ভেবেছিলেন দেশকে একটা ভালোর দিকে নিয়ে যাবেন, একটা ভালো পথে নিয়ে যাবেন। সেই ভাবনা থেকেই তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন তেমনটা। আজকেও তিনি দেশের ভালোর জন্য ভাবছেন, সব দলের অংশগ্রহণের নির্বাচনের কথা ভাবছেন, একটা অবাধ নিরপেক্ষ সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচনের কথা ভাবছেন, দেশবিরোধী করিডোর, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তেমন করিডোরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিংবা দেশবিরোধী বন্দর চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজকে তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ 5 আগস্ট সময়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। আপনি যদি বলেন যে দেশটা আসলে এই মুহূর্তে কিসের উপর চলছে, আইন, আদালত, সংবিধান, এই মুহূর্তে তো কোনো আইনও নেই। তারপরেও সেনাপ্রধানের এখতিয়ার নেই, আইন বহির্ভূতভাবে এই যে একের পর এক অধ্যাদেশের মাধ্যমে কাজ করা হচ্ছে, এই অধ্যাদেশগুলো আগামী সংসদে পাশ করে নিতে হবে। আইনহীন একটা দেশ যখন থাকে তখন অধ্যাদেশ জারি, অথচ সেনাপ্রধানের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। শুধু তাই নয়,
বিভিন্ন মহল থেকে এই সংঘবদ্ধ গোষ্ঠীটি এক বিশেষ মতলবে প্রশ্ন তো তুলছেনই, আমরা অত্যন্ত পরিতাপের সাথে খেয়াল করলাম উপদেষ্টা পরিষদও একটা বিবৃতি দিয়েছিল গত 24শে মে। সেখানে এখতিয়ার নিয়ে উজ্জ্ব রেখেছিল যে কার এখতিয়ার। আমি সেই উজ্জ্ব এখতিয়ারটির ব্যাপারেই বলেছিলাম যে সেনাবাহিনীকে বর্তমান সরকার চ্যালেঞ্জ করছে। সেখানেও উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছিল যে এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড কিংবা সরকারের কাজে বাধা দিলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উপদেষ্টা পরিষদ আমার দৃষ্টিতে আমি যেটি মনে করি সেনাবাহিনীকেই এক প্রকার পুরো থ্রেড দিয়ে দিলেন যে এখতিয়ার বহির্ভূত কোনো কর্মকাণ্ড কিংবা উপদেষ্টা পরিষদের কাজের বাধা হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনীকে জনগণের ভয় দেখিয়ে দেওয়া হলো, অথচ কোন এখতিয়ারে সেনা প্রধানের পুরো সমন্বয়। আজকে যে উপদেষ্টা পরিষদটি আছে এই উপদেষ্টা পরিষদটি সেনা প্রধানের সমন্বয়ে গঠিত হয়েছিল, কিংবা 3 বাহিনী প্রধানের সমন্বয়ে এই উপদেষ্টা পরিষদটি গঠিত হয়েছিল। এই প্রতিবেদন কালের কণ্ঠের প্রতিবেদনটি নিয়ে যে আলাপটি আমি শুরু করেছি সেই প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে 5 আগস্ট কার আমন্ত্রণে বা কার এখতিয়ারের প্রেক্ষিতে হাজির হয়েছিল সিদ্ধান্ত নিতে দেশ নিয়ে। সেনাপ্রধানের, সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর, 3 বাহিনীর সিদ্ধান্তের প্রেক্ষিতে। তখন কিন্তু প্রশ্ন তোলেননি, আজকে প্রশ্ন তুলছেন। আজকেও প্রশ্ন তোলাটা সমীচীন নয়। আমি শুরুতেই বললাম দেশে এই মুহূর্তে কোনো আইন নেই, আইন ছাড়াই চলছে। আইনকে আইনের মতো করে বানিয়ে নিয়ে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে চলছে। সে জায়গায় দেশের ক্রান্তিকালে সেনাপ্রধান একটা হিরোইক ভূমিকা রেখেছিলেন ওই সময় 5 আগস্ট পরবর্তী সময়। আরেকটি কথা না বললেই নয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন আপাদমস্তক নির্মোহ মানুষ। তিনি যদি চাইতেন 5 আগস্ট যে বক্তৃতা দিলেন বিকেলবেলা গণমাধ্যমের সামনে, আপনারা আমার উপর ভরসা রাখুন, এই ভরসার আমি দায়িত্ব নিচ্ছি। এই আমি দায়িত্ব নিচ্ছি এই বাক্যটা বলবার ফলে দেশের মানুষ মনে করেছিল যে সেনা শাসন জারি হচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানই দায়িত্ব নিচ্ছেন। অতীতে যেমন অনেক সেনা শাসক বাংলাদেশেরই ঘোষণা দিয়ে আসছিলেন যে দেশের এই ক্রান্তিকালে আমি অমুক, আমার নাম এই, যে আমি প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছি। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু সেটি করেননি। তিনি সুশীল সমাজের মধ্য থেকে বেছে বেছে মানুষগুলোকে দায়িত্ব দিয়েছেন। তখন কিন্তু তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেননি। যাদেরকে দায়িত্ব দিলেন তারা কিন্তু সেই দায়িত্বটা নিতে তাদের মজাই লেগেছিল। আজকে যখন সেনাবাহিনী দেশের এই ক্রান্তিকাল নিয়ে, এই সময় নিয়ে, এই কঠিন সময় নিয়ে কথা বলছেন, এই কথা বলার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আসলে অত্যন্ত পরিতাপের বিষয়। আমি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, আমি শুধু না, দেশের লক্ষ কোটি মানুষ মনে করে দেশ আজ এক ভয়ানক অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী। এর আগে আমি অসংখ্য বক্তব্যে বলেছি, আজ আবারও বলছি, দেশ ভালো চলছে না। দেশকে ভালো করতে হলে সেনাবাহিনীর এগিয়ে আসতে হবে, এর বিকল্প কোনো পথ খোলা নেই। এই মুহূর্তে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।